আসসালামু আলাইকুম। আজ ২৮ জুন ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ আক্রান্ত হলে কি করতে পারে চীন? বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় কলকাতায় খুশির বন্যা। চুক্তি ভঙ্গ করল আমেরিকা, ইরানের হুমকি। এবার বিস্তারিত। শুরুতেই তারেক রহমানের চীন সফর নিয়ে বিশ্লেষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বেইজিং এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করা হবে। হঠাৎ চীন কেন এ ধরনের বার্তা দিল, এ নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। কোনো কোনো বিশ্লেষক বলছেন, চীন সরাসরি একটি লাল রেখা বা রেড লাইন টেনে দিল। এই বার্তার লক্ষ্যবস্তু আমেরিকা নয়, ইউরোপ নয়। এই বার্তার একমাত্র এবং সরাসরি লক্ষ্যবস্তু হল বাংলাদেশের ৩ দিক ঘিরে থাকা ভারত। বিশ্লেষকদের মতে শি জিনপিং অত্যন্ত নিখুঁত ডিপ্লোমেসির ভাষায় তারেক রহমানকে তথা পুরো বাংলাদেশকে এই আশ্বাস দিয়ে দিলেন যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বেইজিং চুপ করে বসে থাকবে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও অস্থিতিশীল হয়ে উঠবে। ভারত যদি ভুল করেও বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে চীনও এই সুযোগকে কাজে লাগাবে। তারাও চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের দিকে তাদের আক্রমণ শানিত করবে। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু গলাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যকে সংযুক্ত করেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি হিমালয়ের একটি উপত্যকায় ঠিক এই ২২ কিলোমিটারের ওপর নজরদারি করে বসে আছে। ভারত বাংলাদেশে হাত দেওয়ার সাথে সাথে চীন এই ২২ কিলোমিটারের গলাটি এক কোপে কেটে ফেলবে। এছাড়া দক্ষিণ এশিয়ার ব্লু ইকোনমির অংশ হিসেবে বঙ্গোপসাগর এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। চীন চাচ্ছে সড়ক ও রেলপথে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে ইউনান প্রদেশে অর্থনৈতিক করিডোর তৈরি করা গেলে বঙ্গোপসাগরকে তারা কাজে লাগাতে পারবে। চীনের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো তাদের মালাক্কা ডাইলেমা। তাদের বাণিজ্যের বিশাল একটি অংশ মালাক্কা প্রণালী দিয়ে যায়, যা যুদ্ধের সময় যে কোনো পরাশক্তি আটকে দিতে পারে। তাই চীনের এমন একটি পথ দরকার যা তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে বঙ্গোপসাগর হচ্ছে সবচেয়ে বড় বিকল্প মাধ্যম। কোনো কোনো বিশ্লেষক এমনও বলছেন, ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তবে চীন সেই ২২ কিলোমিটারের শিলিগুড়ি করিডোর শুধু দখলই করবে না, ওই করিডোর তুলে ফেলে তারা সোজা বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছানোর এক ডাইরেক্ট অ্যাক্সেস বা সরাসরি পথ তৈরি করে নেবে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপি নেতা বাংলাদেশের মানচিত্র বদলের হুমকি দেন। তারা মনে করেন তারা চাইলেই রংপুর বা সিলেটের একটা অংশ কেটে নিতে পারবেন। কিন্তু ভূরাজনীতির নতুন সমীকরণ তাদেরকে বড় ধরনের অসুবিধায় ফেলেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের পেছনে এখন যে ভূরাজনৈতিক শক্তিগুলো দাঁড়িয়ে আছে, তারা ভারতকে কঠোর জবাব দেওয়ার অপেক্ষায় রয়েছে। ভারত যদি রংপুর দখল করতে আসে, তবে হয়তো দেখা যাবে তাদের আসাম, মেঘালয় আর ত্রিপুরা স্বাধীন রাষ্ট্র হিসেবে মানচিত্রে জায়গা করে নিয়েছে। সুতরাং ভারতকে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে বহু হিসাব নিকাশ করে মাঠে নামতে হবে। এবার দেশের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন পণ্য রপ্তানি করা চীন কেন বাংলাদেশ থেকে কাঁঠাল নিতে আগ্রহী, সেটা নিয়ে নানা আলোচনা চলছে। তবে বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতে চীনের এই আগ্রহ অবশ্য নতুন নয়। রোববার বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে গত বছরের মে মাসে চীন যখন বাংলাদেশ থেকে প্রথমবার কাঁচা আম আমদানি শুরু করে, তখনই তারা কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানির আগ্রহ দেখিয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সফরে দুই দেশের মধ্যে অবকাঠামো, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল ইকোনমি সহ বিভিন্ন বিষয়ে মোট 17টি MOU স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে কাঁঠাল রপ্তানির বিষয়টিও রয়েছে। ফলে কাঁঠাল রপ্তানির প্রক্রিয়া আনুষ্ঠানিক অনুমোদনের পর্যায়ে পৌঁছালো বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কৃষি অর্থনীতিবিদ ও রপ্তানিকারকদের মতে, কৃষি নির্ভর দেশ হলেও বাংলাদেশ কৃষি পণ্য রপ্তানিতে খুব বেশি এগোতে পারেনি।
চীনে কাঁঠাল বা কাঁঠালজাত পণ্য রপ্তানির সুযোগ তৈরি হলে তা দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। এটি অন্যান্য কৃষি পণ্যের জন্য নতুন বাজার তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে পণ্যের মান, প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ সক্ষমতা না থাকায় বেশ কিছু চ্যালেঞ্জও দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী কাঁঠালের $100 কোটি বাজার রয়েছে। 2012 সালে বিশ্বব্যাপী কাঁঠাল রপ্তানি যেখানে $200 কোটি ছিল, 2023 সাল নাগাদ তা বেড়ে $370 কোটি পৌঁছেছে। ভিয়েতনাম, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, চীন ও ইকুয়েডর বিশ্বব্যাপী রপ্তানির 60% সঙ্গে জড়িত। শুধু ভিয়েতনামই বিশ্ববাজারের 25% দখল করে আছে। এদিকে চীন হলো কাঁঠালের সবচেয়ে বড় ভোক্তা বা আমদানিকারক। তারা তাদের চাহিদার বড় অংশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে পূরণ করে। অন্যদিকে বাংলাদেশ কাঁঠাল উৎপাদনকারী প্রধান দেশগুলোর অন্যতম হলেও বৈশ্বিক বাজারে দেশের অংশগ্রহণের হার কম। রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলার রায়ে আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। আদালতে বিচারিক প্যানেলের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। এছাড়া মামলার অপর আসামি রায়পুরা থানার সাবেক উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেওয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। এর আগে বেলা 11:48 রায় পড়া শুরু হয়। আদালতের অনুমতি সাপেক্ষে মামলার রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বেলা 11:35 একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে হাজির করা হয়। মামলার বাকি 4 আসামি পলাতক রয়েছেন। উল্লেখ্য, 2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় পুলিশের বর্বরোচিত হামলা চালানো হয়। সে সময়ে প্রাণ বাঁচাতে বনশ্রী মেরাদিয়া সড়কের একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের ওপর 6 রাউন্ড গুলি চালানো হয়। ওই একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে 2 জন নিহত হন। এই মানবতা বিরোধী অপরাধের দায়ে আজ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় প্রদান করলেন। এবার পড়শির খবর। বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা পুনরায় চালুর খবরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন ভারতের কলকাতার ব্যবসায়ীরা। শনিবার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে এই সুখবর উদযাপন করেন। বিকেলে নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট এলাকার ব্যবসায়ী সংগঠনগুলোর বৈঠকে বাংলাদেশি পর্যটকদের আরও উন্নত সেবা নিশ্চিত করার নানা দিক নিয়ে আলোচনা হয়। পর্যটকদের নিরাপত্তা জোরদার, অবকাঠামোর উন্নয়ন এবং সেবার বিভিন্ন ঘাটতি চিহ্নিত করে তা দ্রুত দূর করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার নজরদারি ব্যবস্থা শক্তিশালী করতে স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কার্যকারিতাও পর্যালোচনা করা হয়েছে। তাদের ভাষ্য, 2 বছর আগে যেভাবে বাংলাদেশিরা কলকাতার আতিথেয়তা ও পরিবেশ উপভোগ করেছিলেন, এবারও যেন একই অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন। কোনো ধরনের ভয় বা অনিশ্চয়তা ছাড়াই তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ভিসা চালুর সংবাদে এখন এসব এলাকায় নতুন আশার সঞ্চার হয়েছে। হোটেল মালিক, পোশাক ব্যবসায়ী, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, মুঠোফোন সিম বিক্রেতা থেকে শুরু করে হাতে টানা রিকশাওয়ালারাও আশা করছেন বাংলাদেশি পর্যটকদের আগমনে আবারও প্রাণ ফিরে পাবে এই অঞ্চল। মুম্বাইয়ে মহরমের শোক মিছিল চলাকালীন এক ভয়াবহ নাশকতার ছক পাঞ্চাল করে দিয়েছে পুলিশ। শুক্রবার শহরের বাইকুল্লা এলাকায় মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে বিষাক্ত বড়ি বিলি করার সময় ফায়াজ প্রেমজি নামের এক মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন যে তার উদ্দেশ্য ছিল অন্তত 15,000 মানুষকে বিষ প্রয়োগে হত্যা করা। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে রেহমতাবাদ কবরস্থানের কাছে আশুরা উপলক্ষে আয়োজিত মিছিলে ফায়াজ নিজেকে বড়ি বিতরণকারী হিসেবে পরিচয় দিয়ে মানুষের হাতে ক্যাপসুল তুলে দিচ্ছিল।
সে সাধারণ মানুষকে প্রলুব্ধ করতে দাবি করেছিল এই ক্যাপসুলগুলো মূলত ব্যথানাশক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঔষধ। মিছিলে ভিড়ের সুযোগ নিয়ে সে নির্বিঘ্নে এই বিষ ছড়িয়ে দিচ্ছিল। মিছিলে অংশ নেওয়া অন্তত 11 জন ব্যক্তি ওই ক্যাপসুল সেবনের পরপরই অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে সালমান সায়েদ নামের এক ব্যক্তি তীব্র পেট ব্যথা ও বমির অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়। অসুস্থদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের বিপদমুক্ত ঘোষণা করেন। তবে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে 3 নারী স্বেচ্ছাসেবীর বুদ্ধিমত্তায়। মিছিলে অসংলগ্ন আচরণ করতে দেখে তাদের সন্দেহ হয়। ফায়াজ তাদের বোঝানোর চেষ্টা করে যে এটি ইমিউনিটি বুস্টার, কিন্তু স্বেচ্ছাসেবীরা একটি ক্যাপসুল খুলে ভেতরের পাউডার দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তারা লাউড স্পিকারে ঘোষণা দিয়ে মানুষকে ওই বড়ি না খাওয়ার জন্য সতর্ক করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের কাছে থাকা বিশাল মজুদ জব্দ করে। তল্লাশিতে অন্তত 14,900টি বিষাক্ত বড়ি পাওয়া গেছে। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত মিনা জানিয়েছেন, এই ক্যাপসুলগুলোতে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক জিঙ্ক ফসফাইড মিশানো ছিল, যা মূলত ইঁদুর মারার বিষে ব্যবহৃত হয়। উদ্ধার হওয়া তথ্যানুযায়ী অভিযুক্ত ব্যক্তি 30,000 খালি ক্যাপসুল এবং 50 কেজি ফসফরাস অর্ডার করেছিল। এটি থেকে স্পষ্ট যে পুলিশের হাতে ধরা না পড়লে সে আরো বড় কোনো ধ্বংসযজ্ঞ চালাত। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হামলাকে বর্বর বলে আখ্যায়িত করা হয়েছে। ইরান সরকার বলছে, ওয়াশিংটনের এই আগ্রাসন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় থাকা যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন এই কর্মকাণ্ড আবারও প্রমাণ করল যে নিজেদের দেওয়া প্রতিশ্রুতির প্রতি ওয়াশিংটনের ন্যূনতম সম্মান বা বিশ্বাসযোগ্যতা নেই। প্রতিশ্রুতি ভঙ্গ করা এখন মার্কিন প্রশাসনের একটি খারাপ চরিত্রে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেছে তেহরান। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় তারা যে কোনো সামরিক আগ্রাসনের বিপরীতে কঠোর অবস্থান নিতে বদ্ধপরিকর। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ট্রাম্প প্রশাসনের এই অভিযানের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্রেটিক দলের প্রভাবশালী কংগ্রেসম্যান রো খান্না দাবি করেছেন, ইরানের ওপর চালানো মার্কিন হামলা সম্প্রতি কংগ্রেসের পাশ করা ওয়ার পাওয়ার্স রেজুলেশন বা যুদ্ধ ক্ষমতা আইনের স্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে রো খান্না বলেন, ট্রাম্পকে অবশ্যই এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে, অন্যথায় তাকে বাধ্য করতে আমরা আদালতের দ্বারস্থ হতে দ্বিধা করব না। উল্লেখ্য, গত মঙ্গলবার সিনেটের 50 থেকে 48 ভোটে ওয়ার পাওয়ার্স রেজুলেশন পাশ হয়। এর আগে গত 3রা জুন হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও একই ধরনের বিল পাশ হয়েছিল। এই আইনে মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে চলমান যে কোনো সংঘাত থেকে সশস্ত্র বাহিনীকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন বা যুদ্ধের ঘোষণা ছাড়া ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আর কোনো সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে না। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত টুর্নামেন্টটি নিয়ে এদেশের ফুটবল ভক্তদের উন্মাদনার কমতি নেই। ফুটবল উত্তেজনার বড় অংশ জুড়েই আছে লাতিন 2 পরাশক্তি। তার একটি অবশ্যই আর্জেন্টিনা। কথিত আছে, 1000 মাইল দূরের আর্জেন্টিনার বাইরে দলটির সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই নাকি। ডিজিটাল দুনিয়ার কল্যাণে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এখন বিশ্ববাসী জানে। বেশ ভালোভাবেই অবগত আছেন মেসিরাও। গত বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। এবার বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজেয় থেকেই বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ম্যাচের পর বাংলাদেশ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি নিরাশ করলেন না। কাতারে শিরোপা জেতার 1 বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশের আবেগপ্রবণ ফুটবল ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্টিনেজ। এদেশের মানুষের আর্জেন্টিনা দলের প্রতি অকুণ্ঠ সমর্থনকে বিশেষভাবে উল্লেখ করে তিনি তার বাংলাদেশ সফরের স্মৃতিচারণও করেন। মিক্সড জোনে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি, এই দেশটিকে আমি ভালোবাসি,
আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। আমার মনে হয় কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন। 2022 সালে কাতার বিশ্বকাপ শিরোপা জেতার 1 বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সে সময় সমর্থকদের আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল তার। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানি। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা মাসের 1-2 দিন নিজেকে ছুটি দেই, বিরত রাখি। নাগরিক ব্যস্ততার মধ্যে অনেক সময়ই আমরা হাঁপিয়ে উঠি। এই হাঁপিয়ে ওঠা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আবার অনুপ্রেরণায় ভরপুর হতে চাইলে অবশ্যই ছুটি দিতে হবে ব্যস্তময় সকল কাজ থেকে। মাসের 2-1 দিন যদি আপনি এই চর্চাটা করেন তাহলে আপনার লাভ হবে, আপনি নতুন করে উদ্যম ফিরে পাবেন, অনুপ্রাণিত হবেন সেই একদিনের ছুটি থেকে। সুতরাং আসুন এই ব্যস্ততার মধ্যেও আমরা নিজের জন্য সময় বের করি, সবুজে থাকি, অরণ্যে যাই, প্রকৃতি দেখি, খোলা মাঠে দাঁড়াই, অথবা সাগরের পাড়ে দাঁড়িয়ে শ্বাস নেই। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।